দেখতে পাচ্ছি বন্ধুরা আসছে। নমস্কার। থ্যাংক ইউ। আরো যদি কিছু বন্ধুকে একটু পেতাম সঙ্গে, চেনা মুখ দেখতাম তাহলে বাহ! অনেক ধন্যবাদ। বেশ। শুভ সন্ধ্যা বন্ধু। তুমি রয়েছো সোমার সঙ্গে। আজকে বিবার সেলিব্রিটি টক শোতে আমাদের সঙ্গে রয়েছে কলকাতার ভীষণ প্রিয় এক কণ্ঠ। সেই কণ্ঠ কে সেটা তো আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি। আর কারণ বিবা এত সুন্দরভাবে তার নাম আমাদের সঙ্গে নিয়ে এসেছেন, তার নাম আমাদের সামনে নিয়ে এসেছেন, আমরা কিন্তু তাকে চিনে গেছি। কলকাতার যে প্রিয় কণ্ঠ, যে কণ্ঠের শব্দে, যে সুরের জাদুতে, যে কথার জাদুতে কলকাতা ভেসে থাকে, আজকে লন্ডনের বাঙালিরা কিছুটা সময় সেই সুযোগ পাবে। কারণ আমাদের সঙ্গে রয়েছে আরজে রাজা। রাজাকে আমি বলবো আমাদের সঙ্গে আসতে। আমাদের আমন্ত্রণ রইলো রাজার জন্য। রাজা নমস্কার। আহ সবাইকে নমস্কার। সোমা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবাইকে জানাই এই মুহূর্তে যারা দেখছেন, শুনছেন। আহ আমি মনে করি যে সারা পৃথিবীতে বাঙালি একই ইমোশনসে বাঁচে, একই রকম ভাবেই ভালোবাসে, একই রকম ভাবেই অভিমান করে, একই রকম ভাবে কাঁদে, একই রকম ভাবে রাগ করে, একই রকম ভাবে হাসে, একই রকম ভাবে বন্ধু ভালোবাসে। আর সেরকম একটা ডাকে বা টানে আজকে চলে এলাম। ভালো লাগছে সবার সঙ্গে পরিচয় হতে এইভাবেই। আ যারা এরকম একটা সুন্দর আয়োজন করে চলেছেন প্রতি সপ্তাহে আমি শুনলাম। তাদেরকে অনেক, অনেক আন্তরিক অভিনন্দন। আসলে বাংলা সংস্কৃতিকে সকলের মধ্যে পৌঁছে দেওয়ার এই যে কাজটা, এই কাজটা তো খুব সহজ নয়। তো সেটা যে নিরন্তর যারা করে চলেছেন, কারণ আমাদেরকে দেখা যাচ্ছে, সোমাকে দেখা যাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে। এর পিছনেও অনেক মানুষ আছেন, যারা না থাকলে হয়তো এই আ ব্রডকাস্টটা সম্ভব হতো না। আমি সকলকে আ আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। রাজা তুমি খুব সুন্দর করে বললে কেন, মানে তোমার কণ্ঠের জাদুতে, তোমার শব্দে কেন কলকাতা ভেসে থাকে, অলরেডি আমরা সেটা বুঝতে শুরু করেছি। তো আমার যেটা মনে হয় যে তুমি তো আমাদের মাঝখানে আজকে এসেছো। আহ, একটা জিনিস তো আমার যেটা মনে হয় সব থেকে বেশি আমরা শুনতে আগ্রহী তোমার কবিতা, তোমার কথা, তোমার গল্প, তোমার গান। তাই আমি আজকে আমার বন্ধুদের বলবো যে আমি অন্য সময় যত বকবক করি আজকে আমি অত বকবক করব না। কারণ আমি নিজে রাজার খুব বড় একজন ফ্যান এবং আমি চাইবো যত কথা রাজা বলতে পারে আজকে রাজাই বলবে, আমি শুধু শুনবো। তো প্রথমে তুমি আমাদের কি শোনাতে চাইছো? আম দেখো, আমি কবিতা বলতে ভালোবাসি এবং কলকাতায় আমি একটি বেসরকারি এফএম চ্যানেলে চাকরি করি। ১৪ বছর হলো আমার সেই চাকরির। এবং আমার অনুষ্ঠানটার মূল একটি বিষয় থাকে কবিতা। অর্থাৎ বাংলা কবিতা আমি প্রচন্ড ভালোবাসি এবং বাংলা কবিতাকে সঙ্গে নিয়ে আমি মনে করি যে কবিতা খুব প্রাসঙ্গিক এবং কবিতাতে আম মানুষের মনের খুব কাছাকাছি যাওয়া যায়। যদি তুমি সেই মানুষের মনটাকে বোঝো এবং সেই আ কবিতাগুলো খুব প্রাসঙ্গিক হয় তবেই। এরকমটা নয় যে হঠাৎ করে একটা কবিতা বলতে শুরু করলাম আর লোকের ভালো লেগে গেল। এরকমটা হয় না। আ কিন্তু আমার বিশ্বাস যে আ যারা একটু আ যেকোনো ভাষার মানুষ আমি মনে করি যে আ প্রত্যেকেই কিন্তু একটা কিছু বেসিক ইমোশনস আমাদের খুব কমন। আমাদের কারো জীবনে আ ঘটনা ঘটে। এবার ঘটনাগুলো অনেকের ক্ষেত্রে খুব কমন। আসল চেঞ্জটা কি হয় জানো তো? তার প্রতিক্রিয়া। অর্থাৎ ধরো তোমার জীবনে একটা ঘটনা ঘটলো আর আমার জীবনে একই ঘটনা ঘটলো। তফাৎ হয়ে যায় তুমি তার প্রতিক্রিয়াতে তুমি কি করলে আর আমি কি করলাম। তো এইখানেই ডিফারেন্ট ব্যাপারটা হতে থাকে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যদি সেই প্রতিক্রিয়াগুলোতে এক হই, তখন দেখবে আমাদের মনের মিল হয়। আমরা বলি ওয়েভলেংথ মিলে গেল।
সেই ওয়েভলেংথ মেলাটা কিন্তু এরকম ভাবেই হয় যে একসঙ্গে আমরা কিভাবে নিজেদেরকে বুঝতে পারি, আরেকজনের হাত ধরতে পারি দূর থেকেও। আমরা তো গত ৬-৭ মাসে শিখে গেছি যে দূর থেকেও কিভাবে কাছাকাছি আসা যায়। আম এবং আমার মনে হয় এটা আমার সঙ্গে সবাই আশা করি এগ্রি করবেন যে আমরা এতটা কাছাকাছি বোধহয় ছিলাম না আগে। আমি একটু পজিটিভলি বলব। যখন আমরা কাছাকাছি আসলে ছিলাম, তখন কি সত্যিই এত কাছাকাছি ছিলাম? এতটা খোঁজ খবর নিয়েছি সবার? বোধহয় নয়। যতটা নিচ্ছি এখন। আমাদের মনে হয়েছে মানুষ ছাড়া পৃথিবী অচল। আমাদের সম্পর্ক ছাড়া পৃথিবী অচল। সুতরাং সেই জিনিসটা কিন্তু আমরা বুঝতে শিখেছি গত ৬-৭ মাসে। হয়তো কেউ বুঝেছিলেন, কিন্তু প্রবলভাবে প্রকটভাবে বুঝেছি যে শুধু নিজে বাঁচা যাবে না। আমাদের মানুষ চাই এবং আমরা চাই যে প্রত্যেকের ছোঁয়া, এই যে ছোঁয়াটা বন্ধ, যে ছোঁয়াটা বন্ধ। একটা মানুষকে ছুঁতে পারছে না। এর চেয়ে খারাপ সময় পৃথিবীতে আসেনি। আর সেই ছোঁয়াচটা যাতে আবার ফিরে আসে, আমার মনে হয় আজকের এই আয়োজন যদি সত্যি কোথাও সবাইকে আম সেই জায়গাটা নিয়ে যায়, আমরা যেন সবাই সবাইকে একটু ভালোবাসতে পারি আরেকটু বেশি, একটু বুঝতে পারি অন্য একটা মানুষকে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার একটা কবিতা মনে পড়ছে। ওই যে বললাম না সমস্ত ইমোশনস গুলো যেখানেই থাকি, তুমি ইউকে তে বসে আছো, আমি কলকাতার টালিগঞ্জে বসে আছি। আম কিন্তু আমরা দুজনেই ইজাজাত দেখেছি। আমরা দুজনেই রেখাকে খুব ভালোবাসি। আমরা দুজনেই গুলজারকে খুব ভালোবাসি। আমরা দুজনেই আর.ডি. বর্মনকে খুব ভালোবাসি। এখানে কিন্তু কোনো তফাৎ নেই। অর্থাৎ কে কোথায় বসে আছি সেটা ইম্পোর্টেন্ট নয়। ইম্পোর্টেন্ট হয়ে যাচ্ছে কিন্তু ওই জায়গাগুলো। তো আমি একটা কবিতা বলি, এই কবিতাটার মধ্যে পুড়ে দেওয়া হয়েছে এই সিনেমাটাকে। তো সিনেমাটা যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আর যারা দেখেননি আমার বিশ্বাস কবিতাটা শোনার পর আপনারা নিশ্চয়ই কালকেই দেখবেন কিংবা আজকেও দেখতে পারেন। আ কারণ এমনই একটা সিনেমা যেটাকে বলা হয় পোয়েট্রি ইন সেলুলয়েডস। প্রতিটা ফ্রেম কবিতার মতো। এই সিনেমার প্রতিটা ফ্রেম ডিরেক্টেড বাই গুলজার। আম গুলজারের ডিরেকশন এ যে কয়েকটা সিনেমা আমরা পেয়েছি, আ ডায়ালগ থেকে শুরু করে সবটাই লেখা উনার। আর.ডি. বর্মনের সুর এবং নাসিরুদ্দিন শাহ এবং রেখার অনবদ্য অভিনয়। তো একটা সিন আছে যে সিনটাতে মানে ১ম সিনেই আমরা দেখতে পাই যে একটি ট্রেন এসে দাঁড়ায় এবং রাতের ট্রেন এবং তারপর দেখা যায় যে তারা একটি ওয়েটিং রুমে নাসিরুদ্দিন এসে পৌঁছয়। যেখানে রেখা এসে বসে আছেন অলরেডি। পরে আমরা জানতে পারি যে তাদের দুজনের মধ্যে একটা বৈবাহিক সম্পর্ক ছিল একটা সময়। কিন্তু এখন আর নেই। আম এবং তারপর কি হয়? শ্রীজাতর লেখা এই কবিতাটা আমার খুব প্রিয়। আ সেটাই শোনাই। ট্রেন চলে গেছে। ফিরে আসবে না বৃষ্টির মরশুমে। কেউ ফিরে যায় বাস্তবে, আর কেউ ওয়েটিং রুমে। মানুষ কিভাবে স্মৃতি ফিরে পায় বৃষ্টির কাছে শেখা। রাতের স্টেশনে আটকে পড়েছে নাসিরুদ্দিন, রেখা। চশমার ফ্রেমে কবেকার জল, একা থেকে গেছে চক্ষু। হয়তো দুজনে দেখা হবে বলে বর্ষার রেল রোকো। তুমি ভালো আছো? এই চলে যায়। তুমি ঠিকঠাক? এই ঝড় জল মাখা ওয়েটিং রুমে আর কোনো কথা নেই। পুরোনো দিনের সাদা কালো ছবি পড়ে থাকে ভেঙে চুরে। গরু মেঘ গুমুরি গরজে গগনে দূরে। কাছে থাকে শুধু ওয়েটিং রুম, রাত্তির দিয়ে ঘেরা। জীবন মানে তো সময়ের কাছে ইজাজত চেয়ে ফেরা। ভোর হলে ট্রেন স্টেশনে ঢুকবে, খুলে দেখে নিও মুঠো। বৃষ্টির তোড়ে এক হয়ে গেছে আলাদা ঠিকানা দুটো। বাকি থাকে শুধু টুকটাক কথা, বাকি থাকে চিঠি লেখা। স্টেশনেরা থাকে দূরে চলে নাসিরুদ্দিন, রেখা। স্টেশনেরা থাকে দূরে চলে যায় নাসিরুদ্দিন, রেখা।
সিনেমাটা অসাধারণ। যারা সিনেমাটা দেখেছেন তারা আরো রিলেট করতে পারবেন। যারা দেখেননি তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমাদের অনেকগুলো সম্পর্ক আমরা ওয়েটিং রুমে ফেলে আসি। সবাইকে ঘরে নিয়ে আসতে পারি না। কিংবা কোনো সম্পর্কের জন্য আমরা অপেক্ষা করি ওয়েটিং রুমে। জীবনটাই তো ওয়েটিং রুম। এটা একটা ডায়ালগ আছে ওই সিনেমাতে। আ একদম। যিনি টিটি যিনি রাত্রিবেলা আসবেন তিনি বলবেন যে, "জীবনটাই তো ওয়েটিং রুম।" আ তো আমরাও হুম, মাঝে সেই ওয়েটিং রুমে দাঁড়িয়ে থাকি। আর আমিও একটু আগে ছিলাম যখন সোমা একা কথা বলছিল, আমাকে ব্যাক স্টেজে ওয়েটিং রুমে রাখা হয়েছিল। তারপর আমি এখানে এলাম। তো জীবনে সবাইকে কোথাও না কোথাও ওয়েটিং রুমে দাঁড়াতে হয় একটুর জন্য। তাই না? একদম। মানুষ হুম। কিভাবে স্মৃতি ফিরে পায় বৃষ্টির কাছে শেখা। আমার তো মনে হয় মানুষ কিভাবে স্মৃতি ফিরে পায় রাজার কাছে শেখা। কারণ এই যে আ তোমার কণ্ঠ যে শুনছি আমি, আমার কিন্তু কলকাতার ফেলে আসা দিনগুলো মনে পড়ে যাচ্ছে। আমি আমার বারবারই মনে হচ্ছে যে যখন আমি খুব ব্যস্ত একজন মানুষ ছিলাম কলকাতার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গাড়িতে করে ছুটে বেড়াতাম। এফএম এ তোমার গলা শুনতাম। আর বারবার ভাবতাম এই মানুষটি কে? এই মানুষটি কে? তখনও তোমার সঙ্গে অবশ্য আমার পরিচয় হয়নি, কিন্তু তোমার কণ্ঠটা ওই আর কি মানুষ কিভাবে স্মৃতি ফিরে পায়। সৃজা তো বলেছেন বৃষ্টির কাছে শেখা, কিন্তু আমার মনে হচ্ছে রাজার কাছে শেখা। খুব ভালো লাগলো তোমার না, ওয়েটিং রুম। আসলে আ এখানে একটা বিষয় আছে আমি যেটা মনে করি আরকি যে শুধু কণ্ঠ দিয়ে কিন্তু কবিতা বলা যায় না। মানে যদি কারো কণ্ঠ খুব ভালো থাকে এবং সে যদি মনে করে যে আমার কণ্ঠ ভালো এবং আমি তাতেই কবিতা বলে ফেলবো, বোধহয় সেটা হয় না। আমাদের জীবনে না ছোট্ট ইমোশনাল মুহূর্ত আসে। আমরা যদি সেগুলো থেকে একটু শিখে নিতে পারি, সেগুলো একটু মনে রাখতে পারি, সেই ইমোশনস গুলো ছোট্ট জায়গাগুলো, তাহলে সেগুলোকেই যদি তুমি কবিতায় বলো, আ তুমি দেখবে কবিতাটা অনেক প্রাণবন্ত হয়ে যাবে। তুমি পরের প্রসঙ্গে যাওয়ার আগে আমি সবার জন্য বলি যে সবাই তুমি স্মৃতির কথা বলছো। স্মৃতি কিন্তু সবসময় দুঃখের নয়। স্মৃতি অনেক সময় সুখেরও হয়। আম আজকেই আমার ক্লাসে একটা কবিতা হচ্ছিল। এই কবিতাটার কথা এক্ষুনি মনে পড়ছে। যদি রূপক আমরা সবাই রূপক ভালোবাসি। আমরা উম ছোটবেলায় পড়াশোনায় পড়েছি রূপক। অর্থাৎ যেমন আমি এখানে যদি বলি বৃষ্টি আর মেঘ এই দুটোকে যদি রূপক হিসেবে ধরে নেওয়া যায়। আমি ধরে নিচ্ছি বৃষ্টি হচ্ছে ছেলে, না মেঘ হচ্ছে ছেলে আর বৃষ্টি হচ্ছে মেয়ে। ঠিক আছে? তো আমরা সবাই বুঝে গেছি যে ইকুয়েশন এর মতো মেঘ হচ্ছে ছেলে আর বৃষ্টি হচ্ছে মেয়ে। তো কি হবে যথারীতি যা হয় ছেলেরা খুব ভালো জানে আ মেঘেদের সঙ্গে প্রেমের পর বৃষ্টিরা বিয়ে করে ফেলে। এবং তারা চলে যায় সুদূর মানে নিউইয়র্কে কিংবা লন্ডনে কিংবা কোথাও একটা চলে যায়। পরবাসে চলে যায় তারা। তো মেঘ কি করবে আর একা কলকাতায় বসে থাকে এবং কলকাতায় বৃষ্টি আসে। আর বৃষ্টি আসলে তার মনে পড়ে মানে বৃষ্টি বৃষ্টিতে বৃষ্টিকে মনে পড়ে আরকি। সেরকমই একটা কবিতা। আ যদি কারো এরকম ফেলে যাওয়া কোনো স্মৃতি থেকে থাকে কলকাতায়, তাহলে তারা লন্ডন থেকে কলকাতার কাউকে মনে করতে পারো এই কবিতায়। আ যদি কেউ ফেলে আসে থাকে, এখনো যদি তার মনের মধ্যে জ্বলজ্বল করে, সেরকম একটা কবিতা রামচন্দ্র পালের কবিতা। এখন তোমাকে কবিতা শোনাতে ইচ্ছে করছে খুব। এখন তোমাকে কবিতা শোনাতে ইচ্ছে করছে খুব। এখন অমন বৃষ্টির মতো মনে পড়ে ওই মুখ। মনে পড়ে কথা, মনে পড়ে হাসি, ছোট ভুলগুলি। বৃষ্টির মতো অক্ষরে ফের তোমাকে কুড়িয়ে তুলি। ভিজে পার ছাপ, ভিজে চুল মেঘ, ভিজে ও চোখের পাতা। তুমি ভিজে গেছো, আমি ভিজে গেছি, ভেসে গেছে কলকাতা। এমন দিনে যে কারে বলা যায় কোন কথা কার কাছে। বৃষ্টি পড়ছে, বুকের গভীরে বৃষ্টিরা ঝেঁপে আসে। মেঘ ডাকে, মেঘ ডাকছে, তাকেও বৃষ্টি কি ভালোবাসে। মেঘেরা এখন খুব একা থাকে, বৃষ্টিরা পরবাসে। মেঘেরা এখন একা থাকে আর বৃষ্টিকে ভালোবাসে। মেঘেরা এখন একা থাকে আর বৃষ্টিকে ভালোবাসে। এরকমই মেঘ আর বৃষ্টির প্রেমের গল্প। কারো জীবনের সঙ্গে মিলে যেতে পারে। কারো মনে হতে পারে যে এরকম আজকাল আর ইমোশন পৃথিবীতে নেই। আম
মানুষ খুব প্র্যাকটিক্যাল। কিন্তু খুব প্র্যাকটিক্যাল মানুষকেও আমি দেখেছি ভিতরে লুকিয়ে রাখতে এরকম কোনো স্মৃতি, এরকম কোনো বর্ষা, এরকম কোনো মুখ। এটা আমার বিশ্বাস। হ্যাঁ, বলো সোমা কি বলছে? যেটা আমার মনে হয় যে তুমি যেভাবে বারবার কলকাতাকে মনে করাচ্ছ, আজকে আমাকে বিভা দায়িত্ব দিয়েছে যে একটা অনুষ্ঠানে কথা বলতে, আমি তো এত বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি যে মনে হতে পারে আমি আবার কান্নাকাটি করে হয়তো বেরিয়ে গেলাম পুরো অনুষ্ঠানটা তুমি কথা না, না। বলতে। না, সত্যি ভীষণ সুন্দর বৃষ্টি দিনের কবিতা। আর এরকম তো আমাদের জীবনে অনেক আমরা সবাই হয়তো কম বেশি অনুভব করি। এই নয় যে যে মানুষটা খুব ব্যস্ত বা যে মানুষটা খুব প্র্যাকটিক্যাল তার মধ্যে রোম্যান্স নেই, কারণ আমাদের সবার মধ্যেই তো সব অনুভূতি কম কম বেশি ভরে ভরে পুড়ে পুড়ে আছে। কখনো কখনো সেই স্পার্কটা লাগে হয়তো, যেটা আমাদের সেই অনুভূতিটাকে আমাদের একটা জাগিয়ে দেয় নিজেদের মধ্যে। যেমন হুম, এখন তোমার কবিতা আমরা যারা লন্ডনে বসে শুনছি, আমরা যারা তোমার কথা শুনছি, আমরা হয়তো সেই দোলাটায় যাচ্ছি, আমরা হয়তো ভাবছি কলকাতায় যার সঙ্গে ভিজতাম বা রাস্তায় হাঁটতাম। এটা তো একটা অদ্ভুত সুন্দর অনুভূতি তুমি আমাদের পাইয়ে দিলে। আর এই যে সময়টা আমরা পেলাম, এর জন্য অনেকটাই তোমার কাছে আমরা ধন্যবাদ জানাচ্ছি বিবার সকলের তরফ থেকে। তো আজকে আমার যেটা আরেকটা প্রশ্ন মনে হয় প্রায় দিনই, যে ধরো তোমার কথা, তোমার কবিতা শুনে অনেক মানুষ ভালো থাকেন, তুমি নিজেকে ভালো রাখো কি করে? আহ সুইচ অন আর সুইচ অফ বলে একটা শব্দ আছে। আম যেটা অনেক কিছুতেই প্রয়োজন হয়। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের এটা খুব ইম্পোর্টেন্ট। আমি যখন এফএম স্টেশন থেকে লিফটে নামি, তখন আমি একটা সুইচ অফ করি। তখনকার রাজাকে কেউ চেনে না। আ এমনিতে সমরেশ মজুমদার বলেছেন যে মানুষটার সঙ্গে তুমি সকাল থেকে রাত্রি পর্যন্ত থাকো, অর্থাৎ অফিসের কোনো কলিগ কিংবা অন্য কোনো জায়গা থেকে দাঁড়িয়ে তুমি সারাদিন ধরে যে মানুষটার সঙ্গে সময় কাটাও, দিনের পর দিন, মাসের পর মাস, সে যখন বেডরুমে ফিরে আসে, তখন তার সম্পর্কে তোমার কোনো ধারণাই থাকে না। এটা সত্যি। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গায় একেক রকম। আমি আসলে যেরকম, আমাকে সেরকম ভাবে চেনে কি কেউ? এটাও একটা প্রশ্ন। তাই আমার কোনো অভিযোগ নেই। আমার জীবনে সত্যি কোনো অভিযোগ নেই। তার কারণটা হচ্ছে মানুষ মানুষকে যেটুকু চিনতে পারে, ওটুকুতে যদি ভালো লাগা আসতে পারে। ধরো সোমা আমাকে অল্পটুকু চেনে। বাহ! তুমি চিনলে খুব ভালো লাগলো আমার। আমি যখনই ভাববো যে সোমা আমাকে অনেকটা চেনে না, কেউই আমাকে চেনে না, কেউ আমাকে বোঝে না, তখন ডিপ্রেশন আসে। আর ভালো থাকাটা না একটা আর্ট। একদম একটা আর্ট। এটা কোর্স নেই। কোর্স হলে আমি শেখাতাম। আ যে ভালো থাকতে হয় কি করে তুমি জিজ্ঞেস করলে। ভালো থাকাটা খুব সহজ। খুব সহজ একটা বিষয়। আ ১ম কথা হচ্ছে তোমাকে নিজেকে ভালোবাসতে হবে। তোমাকে নিজেকে সুস্থ রাখতে হবে। তবে তুমি অন্য একজনের টেক কেয়ার করতে পারবে। তোমার খুব কাছের মানুষটিও তুমি যদি অসুস্থ হও, তাহলে তার জন্য তোমার ভাবনাটা আর তুমি ভাবতে পারবে না। তাই তার জন্য তোমাকে নিজেকে সুস্থ থাকতে হবে। নিজের ভালো মন রাখতে হবে এবং রিঅ্যাক্ট করতে হবে কম। আমি একটা সময় ছিল খুব রিঅ্যাক্ট করতাম। খুব রেগে যেতাম। খুব অভিমান করে ফেলতাম। খুব রাগ হতো মানে আ বা এইটাও হতো। আমার মধ্যে এগুলো যে ছিল না তা নয়। যে আমাকে কেউ বুঝছে না। এগুলো ছিল আমার মধ্যে। কিন্তু আস্তে, আস্তে আমি বুঝেছি যে আমাকে ঠিক রাখার দায়টা বোধহয় আমার। অন্য কেউ এসে সেটা ঠিক করে দিয়ে যাবে না। এবং তুমি যদি ভালো করে ভেবে দেখো, সবাই এখন যারা শুনছেন আমি সবাইকে অনুরোধ করব, না পাওয়াগুলো নিয়ে আমরা বেশি ভাবি, একটা পাওয়ার লিস্ট করুন। আজ পর্যন্ত কত কিছু পেয়েছেন। দেখুন অনেক লিস্টটা ভরে যাবে। না পাওয়াটা ৩, ৪ ৫ টায় আটকে যাবে। আমার ধারণা। এট লিস্ট ৫ আর ২০ তো হবেই। এবার আপনার উপর ডিপেন্ড করবে আপনি ৫ এ থাকবেন না ২০ তে থাকবেন। আপনি ওই ২০ টাকে এই যে ২০ টা জিনিস আমি পেয়েছি, আপনি শুরু করুন না আজ থেকে তাদের থ্যাংক ইউ বলা। আন্তরিকভাবে থ্যাংক ইউ এটা পাওয়ার জন্য। কত মানুষ আছে যারা আপনাকে সেই আ পাওয়ার জন্য আপনাকে হেল্প করেছে। যারা হয়তো এখন দূরে চলে গেছেন, তাদের সঙ্গে সম্পর্কও নেই। আমরা কিন্তু ঋণী অনেক কিছুর কাছে। আমরা এই তো সবে শিখলাম যে নেচারের কাছে আমরা ঋণী নাকি। জানতাম না আমরা আগে। তাই না? আমরা তো ৭ মাস ধরে শিখছি যে নেচার খুব রেগে গেছে আমাদের উপর। আমরা এত অত্যাচার করেছি। আমরা কিন্তু জানতাম না বোধহয়। আমরা এই ৭ মাসে ১ম জানলাম বোধহয়।
তো এইরকম বিষয় আর কি, আমরা অনেক কিছু নতুন নতুন ভাবে আবিষ্কার করতে পারি আমাদেরকে। তো সুতরাং আম, আমরা যদি একটু মনে রাখি যে আমাদেরকে যারা ছোটবেলা থেকে মা বাবা থেকে শুরু করে কোনো একজন পাশের বাড়ির দিদি, যিনি হয়তো এখন আর নেই আমাদের কাছে, আম, তিনি আমাদের প্রচুর হেল্প করতেন, আমাকে হয়তো তার সঙ্গে আমার সঙ্গে গল্প করতেন, আমাকে রাখতেন মা যখন থাকতেন না। থ্যাংক ইউ বলেছি কি ভুলে গেছি ছোটবেলার তো, সে দিদি কোথায় থাকে এখন, নেই না। এরকম কত সম্পর্ক আছে আমাদের ছড়িয়ে ছিটিয়ে থাকা, কত ছোট ছোট সম্পর্ক, হয়তো সম্পর্কও না, জাস্ট পরিচিত নাম, কিন্তু তারা সবাই কন্ট্রিবিউট করেছে আজকে আমি যা, আপনি যা, তার জন্য। এটুকু আমি বিশ্বাস করি। তার কারণ হচ্ছে সেই জায়গাটার দিকে যদি একটু তাকানো যায়, আম, পাওয়ার লিস্টটা অনেক বেশি, অনেক বেশি, অনেক। তাই পাওয়াগুলোর দিকে যদি তাকিয়ে আমরা একটুখানি থ্যাংক ইউ বলার, মানে আমরা একটু একটা অভ্যেস করলাম। থ্যাংক ইউ মানে ওই থ্যাংক ইউ না, ফর্মাল থ্যাংক ইউ না, আমি বলবো আন্তরিকভাবে একটা থ্যাংক ইউ, যে নিজের মনে মনে থ্যাংক ইউ বললে হবে, হয়তো সে মানুষটা নেই। আমার মনে হয় খারাপ লাগাগুলো না দূরে সরতে শুরু করবে। আর আরেকটা জিনিস আমি বলি, যারা ভালোবাসার জন্য খারাপ আছেন, অর্থাৎ ভালোবাসার মানুষ চলে গেছে বলে খারাপ আছেন, এটা 90% এর খারাপ থাকার কারণ আর কি। আমার ভালোবাসার মানুষ আমার সঙ্গে নেই। প্রথম কথা হচ্ছে বিশ্বাস করুন তিনি ভালো আছেন। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। তিনি যেখানে আছেন তিনি সেখানে ভালো আছেন, এবং তিনি কিছুটা হয়তো বাধ্য হয়ে গেছেন, কিছুটা মেনেও নিয়েছেন মানে সেই ব্যাপারটাকে, এবং তিনি ভালো আছেন এটা বিশ্বাস করুন, এবং আপনি ভালো থাকলে তিনিও ভালো থাকবেন। এটা যদি একবার মাথায় ঢোকাতে পারেন, তাহলে আপনি খারাপ থাকতে পারেন না। এখনকার দেবদাসের বদলে কিন্তু দেবডি এসে গেছে। তাই আপনার উপর নির্ভর করবে যে দেবদাসকে ফলো করবেন না দেবডিকে ফলো করবেন। তো দেবডি কিন্তু অনেক স্ট্র্যাটেজিক এখনকার দিনে। চন্দ্রমুখীও আছে, পার্বতীও আছে। এবার আপনি দেবদাস হবেন না দেবডি হবেন সেটা কিন্তু আপনার উপর। আপনি যদি বলেন যে আমি বাঙালি আমি দেবদাসী হব, তাহলে আর আমার কিছু বলার নেই। তাহলে অন্যরকম অ্যাডভাইস দিতে হবে, সেটা এখানে দিতে চাইছি না। বা খুব একটা মানে ঠিক হবে না এখানে এই অ্যাডভাইসটা দেওয়াটা আরকি। দেবদাসের জন্য কি করতে হবে? তো এটুকুই বলতে পারি আরকি। আর যেটা আমার মনে হয় যে তোমাকে তো আমরা বড় দেখছি, আজকের রাজা, যে নাকি একজন ফেমাস মানুষ, যে নাকি একজন সেলিব্রিটি, হ্যাঁ, যার জন্য নাকি অনেক ভিড় এই হয়, অনেক ফোন কলস আসে। তো আমি এই এই শব্দটা রাজার না, ছোটবেলাটা কেমন ছিল? না, না, নিশ্চয়ই বলব, কিন্তু এই শব্দটা আমার খুব আপত্তি আছে। সেলিব্রিটি শব্দটা আমার খুব আপত্তি আছে। কারণ আমি মনে করি না যে সেলিব্রিটি বলে কিছু বিষয় আছে। এরকম কোটি, কোটি সেলিব্রিটি সারা পৃথিবীতে, মানে আরো বেশি। সেলিব্রিটি কোনো বিষয় না। আমাকে যদি একজন মানুষ হিসেবে, একজন বন্ধু হিসেবে কারো ভালো লাগে, আমি অনেক বেশি সেটাতে খুশি, এবং সেটাতে আমি প্রচন্ড আম নিজেকে আপলিফট লাগে আমার। মানে আমার বেশ ভালো লাগে ভাবতে। কেউ আমাকে সেলিব্রিটি বললে আমি খুব একটা খুশি হই না কিন্তু, সত্যি কথা বলতে। কারণ সেটাতে কিন্তু খুব কাছের পরিচয় হয় না। বা দূরত্ব সেটাকে এসে খুব যায়। একটা, হ্যাঁ, একটু দূরত্ব এসে যায়। আমি সেটা একদমই চাই না। আমার সবাই আমার সঙ্গে যারা মিশেছে তারা বলতে পারবে আমি তাদের সঙ্গে কিন্তু আন্তরিকভাবে মিশি। এবার আমার মেশাটা বা আমাকে যদি তাদের ভালো লাগে তারা আমার সঙ্গে থাকে, আমাকে যদি ভালো না লাগে তারা আমার সঙ্গে থাকে না। সেটা যার চয়েস। আম কেউ কাউকে জোর করে তো ভালোবাসতে পারে না বা ভালোবাসাটা শেখাতে পারে না। তবে তুমি ছোটবেলার কথা বললে, আমি ছোটবেলাতে আ কথা বলতাম না। একদমই কথা বলতাম না। আমার স্কুলের বন্ধুরা যারা পরে শুনেছে আমি এইসব করি বা এসব শুনেছে, বলছে, "তুই তো স্কুলে কোনদিন তোর গলাই শুনিনি।" মানে আমি কথা বলতাম না। হয়তো সেটা আমার একটা পিরিয়ড ছিল যেখানে আমি শিখেছি বা চুপচাপ থেকে সব দেখতাম, অবজার্ভ করতাম। আ এখনো আছে। আমি যে খুব বেশি, আমাকে প্রশ্ন না করলে আমি কিন্তু খুব একটা বেশি কথা বলতে এমনিও পারি না। মানে আমাকে কেউ প্রশ্ন করলে আমি অনেক কিছু বলতে পারি। কিন্তু আমাকে যদি এমনি বলে কিছু বলো, আমি ওরকম ভাবে বলতে পারি না। আর আম এমনি বন্ধু-বান্ধবদের ক্ষেত্রে খুব ক্লোজ ডোর ছাড়া আমি কথা বলি না। মানে খুবই ক্লোজ একটা সার্কেল ছাড়া আমি খুব একটা যে মনের কথা বললাম, মানে এমনি তুমি আমাকে দেশের দশের নিয়ে কথা বলতে বললে সেটা আলাদা বিষয়। কিন্তু আমার মনের কথা যদি বলতে বলো তাহলে সেটা কিন্তু আমার বন্ধু, মানে বন্ধু-বান্ধব হতে হবে আরকি। তো সেই জায়গাগুলো আমার মনে হয় যে ইম্পোর্টেন্ট, এবং ছোটবেলাগুলো আমরা খুব নিম্ন মধ্যবিত্ত একটা পরিবার।
যেখানে অনেকের যৌথ পরিবার, আম যৌথ পরিবার যেরকম হয় আরকি। তো আমার বাবা ছিলেন বড়, আম একটা বড় পরিবার। সেখানে আম অর্থকষ্টও ছিল। আ অনেক রকম কিছু ছিল দেখেছি। আম মানে আমাদের কাছে একটা কিছু ভালো খাবার মানে হয়তো ৩ মাসে ১ বার হতো এরকমটাও মনে হয়। তো সেগুলো আমাদের কিছু মনে হয়নি। আমরা খুব আনন্দে ছিলাম সবাই মিলে একসঙ্গে। তারপর যখন বড় হলাম, তখন আমার যারা কাকারা সব মানে যৌথ পরিবারে তারা সবাই নিজের, নিজের বাড়ি করে নিজের জায়গায় প্রতিষ্ঠিত হলেন। তখন আমরা যখন ৪ জন হলাম অর্থাৎ আমার বোন, আমি আর বাবা-মা। তারপরে আমার বাবা-মা মারা যান। মানে আমি বাবা-মা এই ৪ জন আমরা খুব বেশিদিন আম উম এই চেঞ্জ ওভারটা কি করে এলো এই পথে? জিজ্ঞেস করছেন সুজিত মুখার্জী। সেটাই বলছি যে আমার বাবা-মা, আমার কাকু বা আমার পরিবারে কোনো সাংস্কৃতিক জায়গা ছিল না। আমাদের একটা জিনিসই আমাদের পরিবারে ছিল সেটা হচ্ছে পড়াশোনা করো, ভালো চাকরি করতে হবে। যেমন থাকে সব বাঙালি পরিবারে যেমনি থাকে আরকি। তো আমি ক্লাস আ 12 এ বোধহয় ১ম কবিতা বলেছি। তাও একটি নাটকের প্রয়োজনে একটি ইংলিশ পোয়েম যেটা আমাকে উম বলানো হয়েছিল ওই নাটকের একটি ক্যারেক্টার যেটা সে শিক্ষিত একটি ক্যারেক্টার। সে জেলে আছে, সে জেলে দাঁড়িয়ে একটি ইংলিশ পোয়েম সেটাই নাটকের রোলটা করেছিলাম। সেটা থেকে আমার ১ম কবিতা বলা। তারপরে সবাই বলল, "তোর বেশ ভালো লাগে তোর গলায়।" তখনও আমার গলা বেশ খারাপ। মানে আমার গলার জন্য আমি খুব লজ্জিত। আমার ওই একটা ডাবল ভয়েস হতো। ওই সময়টা যেরকম সবার একটা হয় অ্যাডোলেসেন্স এ। তো তারপরে আস্তে, আস্তে গলাটা আমার একদমই খারাপ ছিল। আ বলতে, বলতে কিন্তু তৈরি হয়েছে। এরকমটা নয় যে আমি ছোটবেলা থেকেই আমার এরকম একটা গলা যেটা সবাই বলে, একদমই নয়। এবং যে কারণে আমি গলার উপর খুব একটা গুরুত্ব দিই না। আমার খারাপ গলা হলেও আমি খুব ভালো কবিতা বলতে পারব। এটা আমার বিশ্বাস আছে। কারণ গলা দিয়ে কবিতা আমি বলি না। গলা দিয়ে কবিতা বলা যায় না। এটা আমার মনে হয় তাই কোথাও একটা। তো সেখানে দাঁড়িয়ে আ সেটা হয়তো ছিল ৭০ দশকে, ৮০ দশকে যে গম করে একটা গলা হবে এবং আমি একটা কবিতা বলব। তো সেই আ জায়গাটা বোধহয় এখন নেই। এখন কবিতা অনেকটা বদলে গেছে। এখন অন্যরকমভাবে মানে এখন আ কোভিড নিয়ে যদি একটা কবিতা বলতে হয় তাহলে তো সেটা গলা দিয়ে বললে হবে না। তার ইমোশনটা কোভিড এর মতো হতে হবে। কোভিড এর ইমোশন তাতে থাকতে হবে। শুধু গলা দিয়ে আমি কোভিড এসেছে বললে তো কবিতা হবে না, না? সুতরাং সেটাও একটা বিষয় আরকি। তো আমার মনে হয় এটা আরকি। এটা আমার মনে হয়। এটা আমি যে শেষ কথা তা বলছি না। আমি যেভাবে কবিতা বলি, আমি যেভাবে ইমোশনস কে বুঝি, কবিতায় কাজে লাগাই, আমি ঠিক সেভাবেই আ বলি আরকি। তো যাই হোক, চেঞ্জ হলো কি করে বলি। আমার বাবা যখন মারা গেলেন, তারপরে উম আমি না বেশ কিছু চাকরি করেছি। আমার আমার যত কোয়ালিফিকেশন ছিল, তাতে যা চাকরি পাওয়া সম্ভব এবং কেউ হাসবেন না, আমি প্রায় ২০, ২২, ২৫ টা চাকরি করেছি। কিন্তু আমার মেক্সিমাম আ স্থায়িত্ব ছিল ৩ মাস একটি চাকরির এবং মিনিমাম স্থায়িত্ব ছিল ১ দিন। অর্থাৎ এই ২৫ টা চাকরি। তো চাকরি করতাম, ছেড়ে দিতাম। চাকরি করতে একদিন এমনও হয়েছে একটি গুজরাটি ফার্মে আমি ২৮ দিনের দিন চাকরি ছেড়ে দিয়েছিলাম। তো গুজরাট যিনি মালিক তিনি অবাক হয়ে বলেছিলেন যে, "আর তো ২ দিন গেলে তুমি সেলারি পাবে। তুমি ছেড়ে দিচ্ছ কেন?" বললাম, "সেলারিটা আপনি রাখুন। আমি আর ২ দিনও এই ফার্মে থাকার মানে আমি মনে করছি না আমি ২ দিন হলে মারা যাবো আরকি।" তো উনি বলেছেন যে, "এরকম কখনো হয় না। এটা তোমরাই পারো। মানে ২৮ দিন তুমি কাজ করেছো আর ২ দিন গেলে সেলারি পাবে।" বললাম, "না দেখুন আমি কাজ শিখতে এসেছিলাম এবং এখানে আমার ঠিক ভালো লাগছে না। আমি আর ২ দিনও আসলে আমি মরে যাবো।" তো আমি এরকমও চাকরি ছেড়েছি। আম আমি বলব যে তখন সে সময় এরকম নয় যে আমি খেতে পাচ্ছি না। হয়তো খেতে না পেলে আমি চাকরিটা করতাম বা হয়তো আরো ২ দিন চাকরি করতাম। সেটাও ঠিক। হয়তো সেইটুকু জায়গা আ আমার ছিল। কিন্তু তারপর আমার কোন কিছুই ভালো লাগতো না। তো এ সময় দাঁড়িয়ে আমার যে বেস্ট ফ্রেন্ড ছিল সেও মারা গেল বাইক অ্যাক্সিডেন্ট। তো সব মিলিয়ে আমার যে পুরো দুনিয়াটা ছিল আ আমার কোথাও একটা আম মনে হলো আর কিছু নেই। I have to start anew নতুন করে কিছু শুরু করতে হবে। এই নতুন করে শুরু করাটা হতো আমরা যখন ছোট ছিলাম, যখন থেকে 11-12 থেকে যে আমি যখন শুরু করেছি, আমার যে বন্ধুর কথা বলছি সেই কিন্তু আমার এই নাটকের ডিরেক্টর ছিল এবং ওই আমাকে কবিতার বলার পিছনে এই জায়গাটা নিয়ে এসেছিল। তখন আমরা খুব আমি আ ওই জগন্নাথ দা উর্মিদির একটি শ্রুতি নাটক আছে। সবাই শুনেছেন 'রবিবার'। ওটা আমরা খুব শুনতাম।
ও এতটাই শুনতাম, আমাদের সমস্ত মুখস্থ ছিল। মানে বিভা এটা বলছে, অভিক এটা বলছে, এরকম। পরবর্তীকালে আমি রেকর্ডও করেছি অভিকের চিঠি। এটা আমার একটা স্বপ্ন ছিল। মানে কিছুদিন আগে রেকর্ড করেছি। তো এটা এইখান থেকেই আমার তৈরি হওয়া। শুনে, শুনে। আর রেডিও শুনতাম ছোটবেলা থেকে। এটা কিন্তু বলতেই হবে। রেডিও শুনতাম, রেডিও নাটক শুনতাম। আম সেগুলো কিন্তু একটা ছোটবেলার ভীষণ, মানে অঙ্ক করা একটা নেশা ছিল, যে বা অ্যাকাউন্টেন্সি আমি পরে কমার্স নিয়ে পড়েছি। মানেই হচ্ছে রেডিও, সঙ্গে হচ্ছে রেডিও। এবং রেডিওর যে পরপর বিবিধ ভারতী, তখন এই জায়গাটা আম শুনেছি। পরবর্তীকালে আমি উর্মিদির কাছে যাই, ফোন করি এবং আমার সঙ্গে একটা যোগাযোগ হয়। তখন আমি বলি যে আমি একটু কবিতা শিখতে চাই। সেখান থেকে জগন্নাথদার কাছে যাওয়া। তারপর জগন্নাথের সঙ্গে কিছুদিন ক্লাস করার পর আমি আবার চাকরি জয়েন করি। তখন আমি আবার ডিসকন্টিনিউ হয় আমার ক্লাস। তারপরে সতীনাথদার কাছে শিখতে যাওয়া। যেহেতু আমার অফিসের কাছে ছিল সতীনাথদা, যেখানে শেখাবেন আরকি। এই চলতে আবার কোনো একটা সময় এসে আম সকলের ভালোবাসায় একটি বিজ্ঞাপন বেরোয় আনন্দবাজার পত্রিকায়, যে একটি চ্যানেল আসছে, এফএম চ্যানেল। সেখানে আ এরকম রেডিওর জকি প্রয়োজন আছে। তো আমি শুনেছিলাম মোটামুটি ৫,০০০ অ্যাপ্লিকেশন পড়েছিল। একটি ছেলেকেই নেওয়া হয়েছিল সেখান থেকে। সেটা আমি। সেটা কি করে আমি বলতে পারব না। তবে এর পিছনে অনেকের অবদান আছে বলে আমি মনে করি। শুধু আমি বললেই তো হয়ে গেল না। এর পিছনে উম অনেক মানুষের শুভেচ্ছা, ভালোবাসা ছিল। অনেক মানুষ চেয়েছেন। আ আমি আলাদা করে নাম করতে গেলে এখন এখানে অনেকটা বড় হয়ে যাবে তাদের কথা। যাদের ঋণ আমার কাছে সবসময়, যে বলি অন্তর থেকে, আমি এটা থ্যাংক ইউ সবসময় তাদেরকে বলি। তারা যদি না চাইতেন, তারা যদি না ভালোবাসতেন, তারা যদি আ মন থেকে বিষয়টা না চেতেন, আমি কোনদিনই হয়তো এই কাজটা পেতাম না। তারপর বাকিটা এফএম তরঙ্গ, সেখানে আমি কবিতা শুরু করলাম। আম মানে এফএম এ কবিতা রেগুলার বেসিস এ হওয়া, সেটা তখন প্রচলন ছিল না। তখন আমি দুপুর ৩ টের সময় একটা কবিতা বলতাম রেগুলার। এবং আ আমার অনুষ্ঠান পুরোটা যারা শুনতে পেতেন না, তারা বলতেন যে আম আমরা অনুষ্ঠান না শুনতে পেলেও ৩ টের সময় যেখানেই থাকি, আমাদের ওই কবিতাটা শুনতে হবে। এবং অনেকেই তারা মোবাইলে রেকর্ড করতেন। এভাবে কবিতাগুলো ছড়াতে থাকে নানান জায়গায়। আ আমি সব রকম কবিতা বলতাম এবং এমনকি এখনো যেটা করি, আমি যে সবসময় বিশিষ্ট কবিদের কবিতাই একমাত্র বলি, তা কিন্তু নয়। যেকোনো নতুন লেখা, যেটা আমার মনে হচ্ছে যে আম প্রাসঙ্গিক এবং আমার কবিতা বলে আমার মনে হয় যে এটা আমি বলতে পারি, আমি সেই কবিতা বলার চেষ্টা করি। তো সেটাও কিন্তু এফএম এও তাই করেছি। বহু আ যারা ১ম লিখছেন, দারুণ লিখেছেন, এখনো তাই করি। আ যারা কলকাতায় আসবেন পরবর্তীকালে জানতে পারবেন। আমি প্রতি শুক্রবারে যে কবিতাগুলো পড়ি, সেই কবিতাগুলো কিন্তু অনেকেই আছেন যারা নতুন লিখছেন এবং নবীন যারা লিখছেন তাদের কবিতা। আ আমার মনে হয় যে এইগুলোও দরকার। এই সময়ের যারা লিখছেন, এই সময়ের কথা যারা বলছেন, সেগুলোও কিন্তু সকলের সামনে পৌঁছানো উচিত। এটুকুই আমার মনে হয়। এই ছোটবেলা থেকে বড়বেলা এই গল্প। সাধারণই গল্প, এমন কিছু নয়। কিন্তু ওই না, সত্যি গল্প তো মানে গল্প মানে তোমার বাস্তব আমাদের শোনা। আ কিন্তু যেটা আমার মনে হয় যে মানুষ অনেক চাইছেন তোমার কাছ থেকে আরো কিছু কবিতা শুনতে। সেটা এবার শুনবো। তোমার কি শোনাতে ইচ্ছে করছে বলো? আমি বরং এখন তো আ কোভিড, তো প্রতিদিন ডিম খাচ্ছ তো? খাচ্ছ কি খাচ্ছ না? ডিম খাওয়া উচিত। প্রত্যেকে বলছে আমি দিনে। আমি কোভিড ছাড়াও ডিম খাই। কারণ এটা আচ্ছা আমার বেশ। এত না, মানে প্রিয় জিনিস আরকি। সবাইকে রেকমেন্ড করা হয়েছে ডিম খেতে। ডিমের দাম বেড়েও গেছে কলকাতায় সেই কারণে। তো আহ প্রশ্ন হচ্ছে যে যারা এখানে ডাক্তার আছেন, যদি কেউ ডাক্তার থাকেন এখানে যারা শুনছেন, আম আমাকে মার্জনা করবেন আম এই কবিতাটার জন্য। কবি সুবোধ সরকারের একটি কবিতা। আ আবারও বলছি, ডাক্তার থাকলে এটা অন্যভাবে নেবেন না। নট ইন দ্যা রং স্পিরিট, বাট আ অন্যরকম আরকি একটা কবিতা। কবিতার নাম 'ডিম'। ১ম ডাক্তার বললেন, "আপনার বেবি তাহলে ৯ মাসে পড়ল? ডিম সেদ্ধ করে হলুদ কুসুম খেতে দেবেন।" ২য় ডাক্তার ভালো করে ওজন নিয়ে শান্ত স্বরে বললেন, "ডিমের যে অংশটা সাদা, প্রতিদিন ২ চামচ করে খাওয়াবেন।" ১ম ডাক্তার বললেন, "ডিম সেদ্ধ করার নিয়ম আছে। গরম ১ বাটি জলে ডিমটা ছেড়ে দিয়ে তুলে নেবেন।
দ্বিতীয় ডাক্তার বললেন, ডিম সিদ্ধ করার নিয়ম আছে, 10 মিনিট ভালো করে ফোটাবেন। হামাগুড়ি দিয়ে উল্টো দিক থেকে ছুটে আসা আমার 9 মাসের পুত্রের দিকে অসহায় তাকিয়েছিলাম। সে আমাদের ভাষা বুঝতে শেখেনি, তবু বললাম, ডিম সম্পর্কে মানব সভ্যতায় এখনো সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়নি। কিন্তু পর মুহূর্তে আমার মনে হলো বাক্যটা ভুল। ডিম নয়, ডাক্তার সম্পর্কে মানব সভ্যতায় এখনো সঠিক সিদ্ধান্ত আমরা নিতে পারি। আবারও বলছি, যারা ডাক্তার আছেন আমাকে মার্জনা করবেন। এটা একটি কবিতা, সুবোধ সরকারের লেখা। আম এরকমই কবিতাটা আরকি। তো ডিম সম্পর্কে ভালো করে জেনে নেবেন যে একটু ১০ মিনিট ফোটানো দরকার, না ১ মিনিট দিয়ে তুলে নিতে হবে। এটা ঠিক আমারও জানা নেই। আ কিন্তু ডিম বড় জরুরি জিনিস এই সময় দাঁড়িয়ে। ওইজন্য আমার মনে হলো যে খুব প্রাসঙ্গিক হবে এটা। ভালো করে জেনে নেবেন ডিমটা কিভাবে খেতে হবে। তো কিন্তু কবিরায় তো বলা হয়েছে বাচ্চার মানে সেটা কি প্রাপ্তবয়স্কদের জন্য নিশ্চয়ই ডাক্তারের অন্য আরেকটা কিছু রেসিপি থাকবে। সুবোধ সরকারকে হতেই সেটা পারে, নিয়ে মানে আমরা ভাবতে হবে। জানি না। তো মানে বিষয় আরকি এরকমটাই। তো কবিতা এটা একটা এমনি, আর আমি কবিতা শোনাতেই পারি। তুমি প্রসঙ্গ দিয়েই কবিতা আসুক। আম তুমি বলো অন্য কোনো যদি তোমার প্রশ্ন থাকে। আমি আ এখানে দেখছি একজন লিখেছেন শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা শুনলে ভালো, মানে আমি একটা পেলাম। তো শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা যদি তোমার কিছু প্ল্যানে থাকে আমাদের শোনাতে আমার পারো। প্ল্যান কিছু নেই। শক্তি চট্টোপাধ্যায় চিরকালেরই আমার সবচেয়ে প্রিয় কবি। হুম। আম বুকের মধ্যে বৃষ্টি নামে, নৌকা টলমল। কুল ছেড়ে আজ অকুলে যাই, এমনও সম্বল নেই নিকটে। হয়তো ছিল বৃষ্টি আসার আগে, চলৎ শক্তিহীন হয়েছে, তাই কি মনে জাগে পুরো বাড়ির স্মৃতি আমার স্বপ্নে মেশা দিনও চলৎ শক্তিহীন হয়েছে, চলৎ শক্তিহীন। বৃষ্টি নামলো যখন আমি উঠোন পানে একা, দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাবো দেখা। হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে আজ আনুকেশ ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে। কিন্তু তুমি নেই বাহিরে, অন্তরে মেঘ করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে। ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে। আমার খুব প্রিয় কবিতা যখন বৃষ্টি নামলো, শক্তি বাহ! চট্টোপাধ্যায়ের। আর আজকে আমাদের সঙ্গে যে বন্ধুরা রয়েছেন বিলেতের এবং আরো পৃথিবীর অন্যান্য প্রান্তে, আমার যেটা মনে হয় অনেকেই হয়তো ভাবছেন যে কবিতা শুনছি, কথা শুনছি, এত ভালো কথা। কিন্তু আসলে আমার যেটা মনে হচ্ছে এটা আসলে একটা ক্লাস বোধহয়। মানে আমরা না, অনেক না। কিছু শিখে নিলাম। একটা হচ্ছে আহ পাওয়ার লিস্টটা করে ফেলতে হবে, তাহলেই ভালো থাকা যাবে। না পাওয়ার লিস্ট আমরা করব না। আরেকটা আচ্ছা, হচ্ছে আমি হ্যাঁ, বলো। আরেকটা হচ্ছে ডিম কিভাবে খেতে হবে। আরেকটা হচ্ছে যে রাজা বন্ধু, বন্ধুতা, বন্ধুত্ব, বন্ধু পছন্দ করে কিন্তু সেলিব্রিটি তকমাতায় আপত্তি আছে। তো বেশ নিশ্চয়ই। গড়গড়িয়ে তো আমাদের আজকের বেশ আড্ডা জমে উঠেছে। আমার তো আরেকটা জিনিসও মনে হচ্ছে বিলেতের, বিশেষ করে যেহেতু আমি এখন বিলেতের মাটি থেকে অনুষ্ঠানটার মধ্যে রয়েছি, অনেকেই রয়েছেন যারা হয়তো ভাবছেন যে এত সুন্দর কথা, এরকম কবিতা। তাদের জন্য বলি রাজার কিন্তু ক্লাস আছে, রাজার কবিতা স্টুডিও, এবং সেটা অনলাইন ক্লাস। সারা পৃথিবীর মানুষই সেই ক্লাসে আছেন। সুতরাং কেউ কারোর যদি মনে হয় যে রাজার কাছ থেকে ক্লাস করবেন, আজকে তো আর সেটা মোটেই কোনো বাধার কারণ নেই। আপনি বিলেতে বসেও কলকাতার মানুষের সঙ্গে ক্লাস করতে পারেন। তো আমি এইটা আমার বন্ধুদের সঙ্গে জানালাম, কারণ অনেকেই হয়তো চাইবেন আজকের পরে একটু কবিতা বলবো, একটু ভালো করে কবিতা বলবো। কবিতা হয়তো আমরা না, সবাই বলি। আমি একটা কথা বলি সোমা, সেটা হচ্ছে কবিতা বলতে চাওয়াটাই শুধু নয়। আসলে কি জানো তো? আমাদের ভালো থাকাগুলো না অনেক কিছুর উপর নির্ভর করে। ধরো আমরা যদি ভাবি যে আমরা বাড়িতে বসে Netflix দেখে শুধু ভালো থাকবো, সেটা না আসলে হয় না। Netflix আমিও দেখি। সব ওয়েব সিরিজ আমার দেখা হয়ে গেছে। আম অল্প, অল্প বাকি থাকে। কিন্তু মাঝে, মাঝে মনে হয় এর পাশাপাশি নিজস্ব কিছু একটা দরকার।
এই আমাদের যেমন আমি আজকে অনলাইন ক্লাসে গান শিখিয়েছি, কবিতার ক্লাস কিন্তু কবিতার ক্লাস মানে কিন্তু কবিতার ক্লাস নয়। সেখানে সিনেমার আলোচনা হয়, সেখানে গানের আলোচনা হয়, সেখানে নাটকের আলোচনা হয়, এমনকি জীবনের আলোচনাও হয়। আমার এই প্রসঙ্গে মনে হচ্ছে আমাদের যারা যখন আমাদের এখন তো অনলাইন ক্লাস, এখন সব জায়গা থেকেই মানুষ এসে গেছেন যারা দূরে আছেন। প্রচুর মানুষ বাংলাদেশ থেকে আসছেন। মানে অনেক জায়গা থেকে আসছেন। আ এমনকি আমাদের পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গা যেগুলো একটু দূরে, হয়তো মেদিনীপুর, যেটা হয়তো কলকাতায় এসে ক্লাস করাটা সম্ভব ছিল না তাদের পক্ষে। দুর্গাপুর, এরকম প্রচুর জায়গা আছে, নর্থ বেঙ্গল, এরকম অনেক ব্যাপার। তো আমাদের এই যখন মুখোমুখি ক্লাস ছিল আরকি, যখন আমাদের সেই সুযোগ ছিল মুখোমুখি বসিবার আরকি। এখন তো আর সেই সুযোগ নেই। তো আমরা সবাই মিলে একটা গান গাইতাম। মানে গানটা শেখানো হয়েছিল ক্লাসে। সকলের মনে হতে পারে যে কবিতার ক্লাসে সেখানে গানের কি প্রয়োজন? যারা শ্রুতি নাটক করেন তারা জানবেন যে শ্রুতি নাটকে কিন্তু গানটা প্রয়োজনীয়। এমনকি কবিতার কোনো সুর, কবিতার মধ্যে সুর থাকে, যেমন রবীন্দ্রনাথের কবিতায় একটা সুর থাকে। সেই সুরটাকে যদি বুঝতে হয় তাহলে অনেক গান খুব হেল্পফুল হয়। তো গানের সুর যদি আমি না জানি বা গানটা একেবারেই যদি আমি গানটাকে বাইরে রাখি তাহলে একটু অসুবিধে হয়। তার মানে যে আপনাকে দারুণ করে গান গাইতে হবে এরকম নয়। তো আমি সেই গানটার কথা মাথায় এলো, আমি শোনাই দেখি কেমন লাগে। ২ টো গান ইনফেক্ট ছোট করে শোনাই। তাহলে যারা হয়তো একেবারেই কবিতা ভালোবাসেন না, তাদের মনে হতে পারে যে আম এ কি শুধু কথাই হচ্ছে। হতেই পারে। উম নীল আকাশে কাছে আজ যাওয়া চাই, স্বপ্নের রঙে আজ মনে রং মাখা চাই, সাড়া দাও। নীল আকাশে কাছে আজ যাওয়া চাই, স্বপ্নের রঙে আজ মনে রং মাখা চাই, সাড়া দাও। সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও, উদাসীন থেকো না, সাড়া দাও। যারা গানটা জানেন আমার সঙ্গে গাইতে পারেন, গলা মেলাতে পারেন। আমি তো সাড়া কন্ট্রোল দাও, করতে পারছি না। সাড়া দাও, সাড়া দাও, উদাসীন থেকো না, সাড়া দাও। সুর চায় তোমাকে, আমাকেও চাই তার, আমাদের মনে রং মিলে যাক দুনিয়ার, সাড়া দাও। সুর সুর চায় চাই তোমাকে, তোমাকে, আমাকে আমাকেও চাই চাই তার, তার, দুজন আমাদের আমাদের মনে রং মনে রং মিলে মিলে যাক যাক দুনিয়ার, দুনিয়ার, সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও, সাড়া সাড়া দাও, দাও, উদাসীন উদাসীন থেকো না, থেকো না, সাড়া সাড়া দাও। দাও। একটা গান আমাদের মনে হয় যেন একদম গলা খুলে, মন খুলে সবাইকে ডাকার একটা গান। এটার সঙ্গে কবিতার কোনো আমাদের বিরোধ নেই, ঝামেলা নেই। আমরা একদম ভালোবেসে এটা করি। আরেকটা জিনিস, আমার যারা নতুন বন্ধু হলেন, আজকে যারা আমি যাদেরকে এখনো চিনি না, হয়তো আমাকে যারা শুনছেন, যাদের আ মনে হচ্ছে যে আমরা খুব আসলে এই ভালো থাকা কেমন করে না, এই ভালো থাকা এগুলো আমার কাছে। পাশেই কারোর একখানা হাত ধরো, কাছেই এই কাউকে কাউকে তোমার তোমার বন্ধু করো, বন্ধু, দূরেও দূরেও রয়েছে রয়েছে বন্ধু বন্ধু, মিষ্টি মিষ্টি হেসে, হেসে, হয়তো এই কোথাও, কোথাও হয়তো অন্য অন্য দেশে। দেশে। আজকের জন্য এই গানটা স্পেশালি বিশেষ করে যারা লন্ডন, ইউকে যারা নতুন বন্ধু আমার হলেন তাদের জন্য বললাম যে দূরেও রয়েছে বন্ধু মিষ্টি হেসে, হয়তো কোথাও, হয়তো অন্য দেশে। কোথায় তোমার সেই বন্ধুটা থাকে, সেও কি হাতটা অন্যের হাতে রাখে? কোথায় তোমার সেই বন্ধুটা থাকে, সেও কি হাতটা অন্যের হাতে রাখে? নিশ্চয়ই রাখে, বন্ধু হবার টানে, তার হাতটাই ধরছি ধরেছি আমার আমার গানে, গানে গানে। গানে পাশে
তোর কারো একখানা ধরো, কাছেই কাউকে তোমার বন্ধু করো। দূরেও রয়েছে বন্ধু মিষ্টি হেসে, হয়তো কোথাও, হয়তো অন্য দেশে। ভীষণ সুন্দর, মানে কবির সুমন, সাবিনা ইয়াসমিন, তারপর আবার কবির সুমন, এরপর তো মনে হচ্ছে, এই যে বললাম না, মনে হচ্ছে এবার বেরিয়ে যাব অনুষ্ঠান না না ছেড়ে। না, আর আরে গান তুমি তো গাইতে বলো পুরো না, কিন্তু বারবার কলকাতায় কলকাতায় আর এমন এমন সব লিঙ্কে ফিরিয়ে নিয়ে যাচ্ছ, আমার তো না মনে না হচ্ছে আমি এক্ষুনি বোধহয় কবির সুমনের বাড়ি গিয়ে ধাক্কা মারি দরজা। না না, কিন্তু যিনি যিনি নেই, যিনি আমাদের মধ্যে নেই, কিন্তু আমার বিশ্বাস তোমাদের ওখানে যতজন আছেন এই মুহূর্তে, যারা যে পেজটি থেকে আমরা লাইভ করছি, যারা আছেন, আমি বিশ্বাস করি তাদের প্রত্যেকের মনে তিনি আছেন। আম, কবির সুমন এখনকার সময়কার বলবো, এই গত 20, 25, 30 বছরকার, কিন্তু আম, আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। যদি বা ঘটে অনর্থ, তবুও তোমায় চাই। হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য। আশার হাত বাড়াই, যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আহা, 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 আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়াই। তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? রেখো না মনের দ্বন্দ্ব, সব ছেড়ে চলো যা। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য। আশার হাত বাড়াই, যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। এই গানটার যে এক্সপ্রেশনস গুলো, এখান থেকেও কিন্তু কবিতার এক্সপ্রেশন তোলা, আমি একদম, তুলি। আমি এইটাই বলতে যাচ্ছিলাম তোমাকে, যদি বা ঘটে অনর্থ, হ্যাঁ তবুও হ্যাঁ হ্যাঁ তোমাকে চাই। এই হ্যাঁ। অনর্থ ঘটানোর প্রেম দিয়ে কোনো কবিতা এক্ষুনি কি আমাদের একটা শোনাবে তুমি? আমি একটা কবিতা বলি, এই কবিতাটা আমারই কবিতা, আমার এক বন্ধুর লেখা। আম, সবাই সবাই শুনতে চায়। আমি খুব কমই বলি কবিতাটা, কিন্তু কবিতাটা এত কম আমি বলি, আমি এটা কোথাও রেকর্ডও করিনি এখনো পর্যন্ত। আম, তাহলে এটা এটার বিবার প্রচুর এক্সক্লুসিভ শোতে তুমি এক্সক্লুসিভ বলছো? একদম। বাহ, হ্যাঁ, আমরা ধন্য। একদম একদম এই সময় দাঁড়িয়ে একটি কবিতা, যারা আম, প্রেমে আছেন কিংবা ভালোবাসায় আছেন, যে নামই বলি না কেন, আম, কিন্তু প্রেমিকার সঙ্গে নেই, প্রেমিকাকে, মানে আমার কাছে এফএম এ সবচেয়ে বেশি মেসেজ আসে যে কি করে ভুলবো, বলে দাও কি করে ভুলবো। এটা হচ্ছে সবচেয়ে বেশি মেসেজ আসে। তোমায় আমি ভুলতে চাই, তোমায় আমি ভুলতে চাই। ভালোবাসা অনেক হলো, এবার আমি ভুলতে চাই। যত্ন করে কেনা সুতো, এবার আমি খুলতে চাই। তোমার ভালোবাসার স্রোত বন্ধ হলো অনেক দিন, অন্ধ হয়ে গভীর মোহে আমি ছিলাম উদাসীন। ভাবছি এবার উল্টো স্রোতে ভাসিয়ে দেব আমিও ভেলা। কাছে আসা অনেক হলো, এবার দূরে যাওয়ার পালা। তোমায় আমি ভুলতে চাই, তোমায় আমি ভুলতে চাই। দূরে যাওয়া কঠিন বড়, সহজ ছিল কাছে আসা।
ভুলতে চেয়ে বাড়ছে ক্ষত, বিরহ তোমার সর্বনাশা, দহন সারা শরীর জুড়ে, হৃদয় পুরে অলস ছাই। মৃত্যু ছিল সহজ, তবু কঠিন জীবন বাঁচতে চাই। তোমায় আমি ভুলতে চাই, তোমায় আমি ভুলতে চাই। ভালো তুমি বেসেছিলে আমায়, কথা সত্যি। ভালো তুমি বেসেছিলে আমায়, এ কথা সত্যি। আজ ভালোবাসো না আর, সত্যি এই কথাটাও। শুধু একটা সত্যি থেকে আরেকটা সত্যিতে পৌঁছতে কেটে গেল অনেকটা সময়। ঠিক কোন মুহূর্তে থেমেছে ভালোবাসা জানি না। শুধু আজ পেয়েছি, কমছে, কমছে, কমছে। কমতে, কমতে আজ আর নেই। অথচ কি পাগলের মতো বিশ্বাস করে গেছি ভালোবাসাকে। অথচ কি পাগলের মতো অবিশ্বাস করে গেছি সত্যিটাকে। ভালোবাসাও যে ফুরোতে পারে, ভালোবাসারও যে এক্সপায়ারি ডেট থাকতে পারে, এ কথা মানতে চাইনি বলে কষ্ট পেয়ে গেলাম শুধু। দিলামও তোমাকে। আজ কষ্ট হচ্ছে না আর। আজ দাঁড়ালাম সত্যের মুখোমুখি। দেখলাম সত্যি তো অতটা কষ্ট দেয় না, যতটা কষ্ট পেয়েছি সত্যিকে অস্বীকার করে। তোমায় আমি ভুলতে চাই, তোমায় আমি ভুলতে চাই। ভালোবাসা অনেক হলো, এবার আমি ভুলতে চাই। এটা পীযূষের লেখা কবিতা। এটা আমি সচরাচর বলি না, কিন্তু কয়েকটা অনুষ্ঠানে বলেছে। ভাবছি এবার উল্টো স্রোতে ভাসিয়ে দেব আমিও ভেলা। কি হুম। অসাধারণ কবিতা কাছ সত্যি। খুব শুনে কাছে ভালো আসা লাগলো। অনেক হলো, কাছে আসা অনেক হলো, এবার দূরে যাবার পালা। বাহ! সত্যি মানে এত ভালো লাগছে যে আমার তো ভালো লাগছেই, কারণ আমি এই সুযোগটা পেয়েছি। বিভা আমাকে এই সুযোগটা দিয়েছে আজকে তোমার সঙ্গে বসে এরকম আড্ডা জমানোর। আর যারা বন্ধুরা রয়েছেন তারাও তো দেখছি এত কমেন্টস করছেন, সবারই খুব ভালো লাগছে। আমরা আজকে সত্যি অনেক সমৃদ্ধ হলাম। এই যে মানে রবিবার বিকেলটা বাঙালিদের জীবনে তো একটা অন্যরকম ব্যাপার আসে, ছুটি আর সবকিছু কাজ টাজ শেষ হয়ে গেছে। আমাদের দেশে তো এখানে সবই নিজেদের করতে হয়, কঠিন জীবন। হুম। তো তার মধ্যেও এই যে সন্ধেটা আমরা সবাই তৈরি হয়ে বসেছিলাম যে আজকে রাজা আসছে, রাজা আসছে। রাজা রাজার মতো করেই কিন্তু আমাদের বেশ এত বেশি রাজার ধন আমরা পাচ্ছি আজকে, যে এটা আমরা খুব একটা দারুণ না, দারুণ না, তুমি অনেক, অনেক আমাদের। আমারও খুব ভালো লাগছে যারা মেসেজ করছেন, আমি সবটা পড়তে পারছি না। অনেক, অনেক ধন্যবাদ। আপনাদের ভালো লাগছে এটা জানাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার তুমি আমাকে একটুখানি বলো যে এই যে আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যেটা নিয়ে আমরা এখন সবাই চর্চা করছি। হুম, হুম। আহ কিন্তু মহালয়া হয়ে গেছে। আমরা এখন হয়তো মাও আসবেন, কারণ তার আশাটা তো মানে আসবেনই তিনি। তো তোমার পুজোর প্ল্যান কি? তুমি তুমি কি করবে এবার পুজোয়? দেখো, পুজোতে আমাদের এমনিতেই কোনো ছুটি থাকে না। আমরা যেকোনো মিডিয়া হাউসেই ছুটিতে থাকে না। কারণ পুজো মানেই কাজ। আর পুজোতে ডেফিনিটলি আমার শো থাকবে। এছাড়া বাইরে বেরোনোটা এবার বোধহয় খুব একটা হবে না। আম অনেকে হয়তো বেরোবেন, ভিড় হবে। আ সেটা খুব একটা বোধহয় ঠিক কাজও নয়, এটা আমার মনে হচ্ছে। তো আমরা বন্ধু-বান্ধবরা একসঙ্গে হব আজকেই কথা হচ্ছিল। উম সেই কারণে আম আমি খুব ভালো খাওয়া-দাওয়া করতে ভালোবাসি। খাওয়া-দাওয়া করব, আড্ডা মারতে ভালোবাসি, রাত জাগতে ভালোবাসি বন্ধুদের সঙ্গে। আম ওই সময়টায় কবিতার ছুটি। আ ওই সময়টায় আমি আমার গলার ব্যাপারেও খুব আ ওয়াকিবহাল থাকি বা খুব একটা সেরকম নয়। কিন্তু আম তবে একটা কি বলি যে তুমি যদি রেগুলার একটা প্রসেস এ থাকো, তোমার গলা জেনারেলি খুব একটা খারাপ হবে না। যদি না তুমি বিশাল জোরে চিৎকার করো। সুতরাং সেই জায়গাগুলো একটুখানি আ আমার মনে হয় অসুবিধা হয় না। আ সবার সঙ্গে দেখা হবে, কিছু, কিছু বন্ধুরা বাইরে থেকে আসবে। অনেকে আসতে পারছে না এবার বাইরে থেকে, ওটাই দুঃখ আমার। এবার পুজোর দুঃখ বোধহয় ওটাই যে
অনেককে পাবো না, তারা অনেকেই আসছে না। এই সব মিলিয়েই কেটে যাবে, এটুকু বলতে পারি। আচ্ছা, সত্যি তোমাকে পেয়ে আজকে বিবার এই পেজে বিবার সাথে কিছুক্ষণ একটা ভীষণ ভালো সন্ধে তো আমাদের কাটলোই। তুমি একটা খুব সুন্দর সন্ধে আমাদের উপহার দিলে, তাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু ওই যে বলবো যে মানে ছাড়ার ব্যাপারটা তো ঠিক মনে হয় না কখনো যে এটা এবার শেষ হয়ে যাবে, কিন্তু তবুও তোমার তো না, না। একটা কিছু প্ল্যান আছে যে আমি যেটা তুমি আমাদের শেষে শোনাবে একদম। আমি শেষে শোনাবো। আমি আম আগেই বলেছিলাম যে একটি ডিম বলে কবিতা শুনিয়েছি, যেখানে আমি যারা ডক্টর আছেন আম তাদেরকে বলেছিলাম যে মার্জনা করবেন। তো আমি এবার শেষ করব। আমি যারা ফ্রন্ট লাইন ডক্টরস, নার্সেস, মেডিকেল প্রফেশন এ যারা ছিলেন ওয়ার্লড ওয়াইড, যারা শুনছেন এই মুহূর্তে আমাদের, আমি সবাইকে একটা স্যালুট জানাতে চাই। যারা এমার্জেন্সি সার্ভিসে ছিলেন, যেকোনো এমার্জেন্সি সার্ভিস যারা নিজেদের প্রাণ তোয়াক্কা করে আ নিজেদের কথা না ভেবে, শুধু নিজের এবং নিজের পরিবারের কথা না ভেবে, যারা সবার জন্য এগিয়ে এসছেন এবং যাদের জন্য আমরা বেঁচে আছি, সুস্থ আছি, সারা পৃথিবীতে যেখানেই হোক না কেন, আ তাদের সবাইকে স্যালুট জানিয়ে একটা কবিতা আমরা শেষ করব সেটা দিয়ে। এটি একটি নতুন কবিতা। এই কবিকে কেউ চেনেন না হয়তো। কিন্তু তাতে কিছু এসে যায় না। আমার কাছে কবিতার কনটেন্ট এবং সেই জায়গাটাই আমার কাছে আসল। এই কবিতাটা উম সবার জন্য, যারা ভালোবাসতে জানে, যারা বন্ধুকে কাছে ডাকতে জানে, যারা মান অভিমান সরিয়ে পোস্ট কোভিড এ ভালোবেসে একটা সম্পর্ককে জড়িয়ে ধরবে। আমি সেটা চাই। আমরা যদি কোভিড থেকে এটা শিখতে পারি, আম এটা একটা সুযোগ আমাদের জীবনে। অনেক কিছু শেখার সুযোগ পেলাম। আমি তো তাই মনে করি। আম নেগেটিভিটি অনেক, আবার বললাম, কিন্তু পজিটিভিটির দিকে যদি তাকানো যায় তাহলে বোধহয় অনেক কিছু পজিটিভ। সেরকমই একটা কবিতা দিয়ে শেষ করি। আবার একবার ধন্যবাদ জানাই সব্বাইকে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। সোমা, অনেক ধন্যবাদ। আর যারা এর পিছনে, যারা টেকনিক্যাল এবং অন্যান্য বিষয়, যারা সব জায়গায় জিনিসটাকে ছড়িয়ে দিয়েছেন এবং আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, যার পিছনে যারা আছেন তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবার পৃথিবীটা সুস্থ হয়ে গেলেই পাহাড়ে যাবার যে কথা ছিল, সেখানেই আগে যাব আমরা। পাহাড়ের উপর উঠে দু চোখ ভরে দেখব সবুজ, সতেজ, সুস্থ পৃথিবীটাকে। পাহাড়ের চূড়া থেকে চিৎকার করে বলবো, আর ভয় নেই, আমরা সুস্থ হয়ে গেছি। তুমি বলেছিলে গ্রাম দেখা হয়নি তোমার। পৃথিবীটা সুস্থ হয়ে গেলেই তোমাকে নিয়ে যাব আমার মেঠো গ্রামে। লাল ধুলো উড়িয়ে ছুটে যাব পলাশ বনে। মহুয়া তলায় বসে গল্প করব একান্তে। তখন তো আর মৃত্যু ভয় থাকবে না। বাঁচার জন্য গৃহবন্দী হতে হবে না। পাখির মতো উড়ে বেড়াবো যেদিক খুশি। বিকেল বেলায় চলে যাব নদীর ধারে। নদীর পাড়ে বসে ঢেউয়ের সাথে কথা বলবো। কাশ ফুলের সাথে কথা বলবো। ঘরে ফেরা পাখিদের সাথে কথা বলবো। সন্ধে নামার আগেই মোড়ের মাথায় হরেন জেঠুর দোকানে লাইন দেবো গরম জিলিপির জন্য। গ্রামের অন্ধকার গলি দিয়ে হেঁটে সোজা দুর্গা দালান হয়ে এক ছুটে বাড়ি ফিরবো। ঠাকুমার কোলের কাছে বসে গল্প শুনবো পুরনো দিনের। নবান্ন কেমন হতো, রাসমালায় কত লোক খেত আমাদের গ্রামে। যে আটচালাটা এখন ভেঙে পড়ে আছে, ওইখানে আগে কেমন করে যাত্রা হতো। পালাতে কে রাম হতো আর কে রাবণ। গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়বো। পৃথিবীটা সুস্থ হয়ে গেলেই আমাদের গ্রাম দেখাতে নিয়ে যাব তোমায়। পৃথিবীটা সুস্থ হলেই অনেক অনেক কিছু করার ইচ্ছে। এবারে পুজোয় একটা যৌথ কাব্যগ্রন্থ বের করব। সেখানে শুধু তোমার আর আমার কবিতা থাকবে। যে কথাগুলো আজও আমাদের বলা হয়নি, সেগুলো প্রতিটি পাতায় কিলবিল করে হাতের তালুতে রেখে পড়ে নেব আমরা। জ্যোৎস্না রাতে দুজনে চলে যাব নির্জন জঙ্গলে। দেখবো কেমন করে গাছেদের ভিজিয়ে দিয়ে যায় চাঁদের সাদা আলো। কেমন করে আছড়ে পড়ে সুরেলা ঝর্ণা। কিভাবে সেজে থাকে নাম না জানা অসংখ্য সাদা বুনো ফুল, ঘুমন্ত ময়ূর, বুনো মহিষ, হাতি কেমন করে একসাথে থাকে ওই বনের মাঝে। সব দেখবো আমরা, সব। অনেক অনেক ইচ্ছে আছে। পৃথিবীটা সুস্থ হয়ে গেলেই আবার জমিয়ে আড্ডা মারবো চায়ের দোকানে। তখন তো আর কেউ ক্যামেরা উঁচিয়ে বলবে না, কেন চা খেতে বেরিয়েছেন দাদা? ফেসবুকে তখন এই নিয়ে কারোর মাথা ব্যথা থাকবে না। পৃথিবীটা সুস্থ হলেই তোমার শহরে পাড়ি দেবো আবার। কলেজ ক্যান্টিনে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করবো আমরা।
দুপুরে দারুণ গরম উপেক্ষা করে বসে থাকবো স্টেশনে। বুকের বোতাম ছেঁড়া ছেলেটা মুড়ি বিক্রি করতে আসবে। পেয়ারা কেটে লঙ্কা মাখিয়ে নিয়ে আসবে মাঝবয়সী সেই কাকিমা। ঠান্ডা জল বিক্রি করতে বারবার আসবে ক্লাস 7 এ পড়া মিষ্টি ছেলেটা। এবারে আমরা আর কাউকে ফেরাবো না। সন্ধ্যেবেলায় ফেরার সময় কোনো ভিড় বাসে উঠবো না। ফাঁকা বাসে শুধু তুমি আর আমি। জানলা খুলে প্রাণ ভরে দেখবো পৃথিবীটাকে, দূষণহীন, সংক্রমণহীন শহরটাকে। জানলার ফাঁক দিয়ে চোখে পড়বে কেমন করে দাঁড়িয়ে আছে মন্দিরের মতো হাসপাতালগুলো। তোমার অনেক দিনের ইচ্ছে ঈশ্বরকে কাছ থেকে দেখার, ঈশ্বরের সাথে কথা বলার। কথা দিচ্ছি, পৃথিবীটা একবার সুস্থ হলেই তোমাকে সাক্ষাৎ ঈশ্বর দেখাবো। এই পৃথিবীতেই তোমাকে সাক্ষাৎ ঈশ্বর দেখাবো, এই পৃথিবীতেই। ভীষণ সুন্দর। তুমি তোমার কবিতা শুনতে শুনতে আমারই গলা ধরে এলো, এত সুন্দর। আহ এই কবিতাটা এটা সত্যি অরুণাভ মানে নিয়োগী বলে একটি ছেলে, অরুণাভ নিয়োগী, আম, বাঁকুড়া থাকে, ও লিখে পাঠিয়েছে। আম, আমার খুব প্রিয় এই জায়গাটা। আমার মনে হচ্ছে এটাই আমরা সবাই চাই। আর আমাদের একদম একটু বুঝে নেওয়া উচিত আমাদের জন্য কারা করেছেন। আবারও বলি, একদম সমস্ত ডক্টর, নার্স, এমার্জেন্সি সার্ভিসেস যারা ছিলেন, আম, যারা জানেন, যারা নিজেরাও জানেন, অনেকে এমনকি ব্যাংক সেক্টর সব জায়গায় খোলা ছিল। যারা ব্যাংকার্স, ব্যাংকিং এর সঙ্গে যুক্ত, যে ব্যাংকিং বন্ধ হয়ে যেত আমাদের পৃথিবীতে, আমরা কিন্তু বড় অবস্থায় খারাপ হয়ে পড়তাম। তো সবাইকে বলি স্যালুট আমাদের সব্বার তরফ থেকে। আর আবার বলি, আজকে এসে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ রাজা। তুমি খুব ভালো থেকো, তোমার কথায় আর ভুলে থাকি আমরা। আর তোমার আগামী দিনগুলো খুব ভালো হোক। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। একটা ঘন্টা যে কোথা দিয়ে চলে গেল সেটা বোঝার অবকাশ ছিল না। শুনলাম কিছু কবিতা, কিছু কথা, কিছু গল্প। আমরা যখন জলসা শুনতে আগে, কোভিডের আগে হলে যেতাম জলসা শুনতে, গান শুনতে, নাটক দেখতে, সিনেমা দেখতে, সারাটা রাস্তা যে মানুষের সঙ্গে যেতাম, আলোচনা করতে করতে ফিরতাম যে সিনেমাটার এটা ভীষণ ভালো, গানটার ওটা ভীষণ ভালো, কিছু নিয়ে আমরা বাড়ি আসতাম। আজকে এমন আমাদের পরিস্থিতি, আমরা বাড়িতে বসেই এমন একটা সুন্দর মনোগ্রাহী সময়ের সাক্ষী হলাম। জানি আজকে হয়তো কেউ শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা নিয়ে ভাববেন, কেউ হয়তো জয় গোস্বামীর কবিতা নিয়ে ভাববেন, কেউ বা শ্রীজাতর কবিতা নিয়ে ভাববেন, কেউ বা ভাববেন আচ্ছা রাজার ছোটবেলাটা এই ছিল, তারপরে রাজা এত কিছু হয়েছে। কেউ আরো অনেক কিছু ভাবতে পারেন, কেউ ভাবতে পারেন বাচ্চাকে কিভাবে ডিম সেদ্ধ করে খাওয়াবেন, কেউ ভাবতে পারেন পাওয়ার লিস্টটা কবে লিখে ফেলবেন। কিন্তু যাই করুন, জীবনে ভালো থাকুন। ভালো থাকাটা কিন্তু খুব জরুরি, আমাদের ভালো থাকতেই হবে, ভালো থাকাটা জরুরি। আর এই ভালো থাকার প্রয়াসটা যারা সব সময় করে যায়, অন্য অনেকের মধ্যে বিবাহ একজন, আমরা সবাই জানি বিলেতের বাঙালি যে প্ল্যাটফর্ম আমাদের দিয়েছে, যে নানান রকম সুন্দর অনুষ্ঠান প্রতিনিয়ত প্রচার করে চলেছে, আমাদের সামনে তুলে ধরছে, এটার জন্য কিন্তু বিবার কার্যকরী সদস্যদের একটা কৃতিত্ব দাবি তারা করেনি। আমরা নিশ্চয়ই একটা বড় করে হাততালি দেব যারা এই কাজটি করে চলেছেন নিরন্তরভাবে। আর সবাই খুব ভালো থাকবেন। এই অনুষ্ঠান যেটা বিবার সাথে কিছুক্ষণ, এটা এখন প্রতি সপ্তাহে হচ্ছে, আমরা নিশ্চয়ই কিছু অনেক মানুষের কথা শুনবো, আমাদের জীবন সমৃদ্ধ করব, নিজেদের ভালো রাখার চেষ্টা করব। খুব ভালো থাকবেন, আগামী দিনগুলো আপনাদের ভালো কাটুক। নমস্কার।